কি এমন ঘটলো অতি দ্রুততার সাথে কিছু ছাত্রদেরকে সামনে রেখে সরকার বিরোধিতা এবং সরকারের অপসারণ এবং হাসিনার অপসারণের দাবিতে সোচ্চার হলো, ভাঙচুর। আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে আর্মির ইনভলভমেন্ট কি সত্যি মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে একটা সমঝোতা, এবং তার ফলে কি তড়িঘড়ি হাসিনাকে দেশছাড়া হতে হলো? বঙ্গবন্ধুর বিরোধিতা যারা করছে তারা রাজাকার, তারা পাকিস্তানপন্থী, তারা অবশ্যই পাকিস্তানপন্থী। এরা ফান্ডামেন্টালিস্ট এবং এরা কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশকে চায় না, এরা মৌলবাদী বাংলাদেশকে চায়। এখানেই ভয়, এখানেই চিন্তা, এখানেই আমাদের দুশ্চিন্তার কারণ আছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে চিত্র আমরা দেখছি তা কি সত্যি স্বাধীনতা নাকি স্বেচ্ছাচারিতা? একের পর এক মূর্তি ভাঙা থেকে শুরু করে যে বাংলাদেশে নতুন স্বপ্ন দেখে স্বাধীনতা এসেছেন বলে দাবি করেছিলেন আন্দোলনকারীরা, সেই স্বপ্ন কি আদতে বাস্তবায়িত হতে চলেছে? কোন দিকে যাচ্ছে সামগ্রিক পরিবেশ? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বাংলাদেশের যে চিত্র শেষ দুদিন ধরে দেখলাম, নিঃসন্দেহে ভয়াবহ, বিভৎস, অসভ্যতার চূড়ান্ত নিদর্শন, আপনি বলবেন? না দেখো, যেটা ঘটেছে সেটা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়, শেষ বিচারে কিন্তু আমি সেই কথাটা বলবো। প্রথমত যে সরকারটা ছিল সেটাও যেমন গণতান্ত্রিক ছিল না, হাসিনা সরকারও যেমন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ছিল না, আবার একইভাবে যেভাবে তাকে উৎখাত করা হয়েছে সেটাও অগণতান্ত্রিক ছিল। এবং যেটা চিন্তার বিষয়, যে ছাত্র আন্দোলন, সংরক্ষণ বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, সেটা সমাজে সর্বস্তরের ছাত্র অংশগ্রহণকে ছিল, সরকারকে বাধ্য করেছিল এবং তারা ছাত্র আন্দোলনের অভিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছিল। কিন্তু ছাত্র আন্দোলনের পরে কি এমন ঘটলো অতি দ্রুততার সাথে কিছু ছাত্রদেরকে সামনে রেখে সরকার বিরোধিতা এবং সরকারের অপসারণ এবং হাসিনার অপসারণের দাবিতে সোচ্চার হলো, ভাঙচুর। এইটা কিন্তু আমার কাছে খুব বিস্ময়কর। এখানেই কিন্তু মনে করা হচ্ছে যে বাংলাদেশের হাসিনা যে বিরোধী শূন্য করে রেখেছিল, এই বিরোধী শূন্য দেখো, যারা বিরোধী তাদেরকে যদি তুমি সংসদে পেতে বা তুমি যদি স্পেস দিতে, তারা তোমার শত্রু হতো। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বলা হয় পরিচিত শত্রু। কিন্তু এই যে তুমি বিরোধী শূন্য করে জয়ী হয়েছিলে বেশ পরপর 3টে নির্বাচন, 13, 18 এবং 24-এর নির্বাচনে, তার ফলে কি হয়েছে, তলে তলে কিন্তু জামাত থেকে শুরু করে বিভিন্ন যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো এবং সঙ্গে বিএনপির মতন জাতীয় ন্যাশনাল পার্টি, তারা কিন্তু রিগ্রুপিং হয়েছে, তাদেরকে ফিনান্স করা হয়েছে এবং সময় বুঝে, মোকা বুঝে তারা কিন্তু অল আউট অ্যাটাকে গেছে এবং হাসিনাকে দেশ ছাড়া করেছে। এখন এই যে শক্তিটা জামাত সামনে থাকে, কিন্তু জামাতের সাথে সাথে তোমাকে বলছি বাংলাদেশে অন্তত 40 থেকে 50টা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ আছে, যারা কার্যত বলা যায় কতটুকু সোশ্যাল অর্গানাইজেশন, কতটুকু রিলিজিয়ান অর্গানাইজেশন, কতটুকু পলিটিক্যাল অর্গানাইজেশন, সেটা ডিভাইড করা কার্যত অসম্ভব। এবং তারা যেভাবে বলা যায় যে এই শেষ কয়েকটা দিন সক্রিয়, এবং তার সাথে যদি বাংলাদেশের মিলিটারি একটা প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে, আমি অন্তত অবাক হব না। কারণ মিলিটারি হাসিনা সরে যাওয়ার পরে মিলিটারি 48 ঘন্টা যে তাণ্ডব লীলা চালাতে দিল, আমি চালাতে দিল শব্দটা খুব সচেতন ভাবে বলছি, এই কারণেই বলছি যে দেখো, মিলিটারি বাংলাদেশের যা শক্তি, বাংলাদেশের মিলিটারি 1 লক্ষর উপরে স্ট্রং ফোর্স আছে, 1 লক্ষর উপরে স্ট্রং ফোর্স, অক্সিলারি বাদ দিয়েই। যারা যদি মনে করতো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, তাহলে রক্ষা করতে পারতো। তুমি বলতে পারে এর প্রমাণ কি আছে? গত 20 বছরে বাংলাদেশের আর্মি তারা পৃথিবীর বিভিন্ন দেশে পিস কিপিং মিশনের পার্ট ছিল। সেটা আফ্রিকার একাধিক দেশ হতে পারে, ইউরোপের দেশ হতে পারে, সর্বত্র বাংলাদেশের আর্মিকে সমাদৃত করেছে, প্রশংসা মানুষ করেছে শান্তি রক্ষার প্রশ্নে। এবং ইউনাইটেড নেশনের পিস কিপিং মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর যে মর্যাদা তৈরি হয়েছিল ধূলিসাৎ হয়ে গেল, কারণ গত 48 ঘন্টায়
বাংলাদেশ আর্মি তাহলে কি মানে আশকারা দিয়েছেন এই জামাত বা ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলোকে, নাকি ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলোকে সঙ্গে নিয়েই মানে হাসিনাকে মানে দেশছাড়া করলেন? বা অর্থাৎ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে আর্মির ইনভলভমেন্ট কি সত্যি মানে মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে একটা সমঝোতা, এবং তার ফলে কি তড়িঘড়ি হাসিনাকে দেশছাড়া হতে হলো? এবং দেশছাড়া হওয়ার পরে যেভাবে মানে আর্মি টেক ওভার করলো, এবং তারপরে বারবার আর্মির প্রধান বলছিলেন যে জামাতের সাথে আলোচনা হয়েছে, জামাতের সাথে আলোচনা হয়েছে, তার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইলেন? যে শেষ পর্যন্ত কি জামাত এবং অন্যান্য মৌলবাদী শক্তিগুলোকে তাদের সাথে এমন কোন সমঝোতা হয়েছিল যে হ্যাঁ মানে হাসিনার পরে মানে বাংলাদেশে খুল্লাম এই অবাধ অরাজকতা তারা অ্যালাউ করবে, যাতে করে আওয়ামী লীগকে চিরদিনের জন্য, আওয়ামী লীগ পার্টিকে চিরদিনের জন্য মানে মুছে দেওয়া যায় বাংলাদেশের মানচিত্র থেকে? তাহলে যেভাবে একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মীদের মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে, 500 লোকের মৃত্যু ঘটে গেছে বলে খবর, আওয়ামী লীগের পার্টি অফিসগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর স্মৃতিগুলোকে মানে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মিউজিয়াম থেকে ধ্বংস করা হয়েছে। দেখো, বাংলাদেশ আর বঙ্গবন্ধু সমার্থক শব্দ। বঙ্গবন্ধুর বিরোধিতা যারা করছে তারা রাজাকার, তারা পাকিস্তানপন্থী, তারা অবশ্যই পাকিস্তানপন্থী। কারণ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বঙ্গবন্ধু বাংলাদেশ যে জন্ম দিয়েছিল, বাংলাদেশের স্বাধিকার তৈরি করেছিল, এবং এই বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা ভাবা যায় না। যেমন মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে ভারতবর্ষের কথা ভাবা যায় না, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা 1 মিনিটের জন্য মানে ভাবাই যায় না। সেই বঙ্গবন্ধু স্ট্যাচুকে ভেঙে দাও, গুড়িয়ে দাও হাতুড়ি দিয়ে, তার স্মৃতি বিজড়িত সমস্ত কিছুকে ধ্বংস করে দাও, এমনকি স্ট্যাচুতে মানে প্রস্রাব করে দিচ্ছে, এরকম ছবিও আমরা দেখলাম। এরা কিন্তু অবশ্যই গণ আন্দোলনকারী নয়, এরা অবশ্যই মানে ন্যাশনাল কোনো পলিটিক্যাল পার্টি নয়। এদের সাথে সরাসরি যদি রাজাকার বা পাকিস্তান পন্থীদের যদি সম্পর্ক না থাকে তাহলে মানে অবাক হওয়ার মতন বিষয়। আমি বলছি যে অবশ্যই এরা ফান্ডামেন্টালিস্ট, এবং এরা কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশকে চায় না, এরা মৌলবাদী বাংলাদেশকে চায়। এখানেই ভয়, এখানেই চিন্তা, এখানেই আমাদের মানে দুশ্চিন্তার কারণ আছে। এবং একই সাথে তোমায় বলতে চাই, ধরো আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আইসিস এর মতন সংগঠনের কাছে দেখেছি, বা আল কায়দার মতন সংগঠনকে দেখেছি যে মেরে ঝুলিয়ে দিতে। মেরে ঝুলিয়ে দেওয়াটা কোনো বাঙালি সংস্কৃতি হতে পারে না। মেরে ঝুলিয়ে দিচ্ছে, রাস্তায় প্রদর্শন করছে, লাশকে প্রদর্শন করছে, এটা কোনো মতেই আমি বলছি নর্মাল ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না, আন্দোলন হতে পারে না। এবং এটা আন্তর্জাতিক স্তরে আল কায়দার মতো সংগঠন, আইসিস এর মতো সংগঠন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা এইভাবে মুন্ডু কেটে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, তার মানে কি শেষ বিচারে একটা বড় ধরনের আন্তর্জাতিক ফান্ডামেন্টালিস্ট এবং আন্তর্জাতিক উগ্রবাদীরা কিন্তু এর মধ্যে যুক্ত হয়েছে। এটা ভয়ের আমাদের জন্য, দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলো রাষ্ট্রগুলোর জন্য ভয়ের, যে এই সন্ত্রাসবাদীরা যদি শেষ পর্যন্ত আর্মি যদি প্রশ্রয়ে, যেমন পাকিস্তানের আর্মির প্রশ্রয়ে আমরা বারবার দেখেছি যে বিভিন্ন ধরনের মৌলবাদীরা পাকিস্তান শাসন করেছেন এবং অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, দক্ষিণ এশিয়ার শান্তি বিঘ্নিত করেছেন। যেমন করে আমরা দেখেছি আফগানিস্তানের মানে তালিবানরা টেক ওভার করেছে এবং তালিবানের জঙ্গি সংগঠন তারা দেশ চালাচ্ছে। সেই রকম একটা পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেল বলেই আমার মনে হয়। এখন সামনে হয়তো ইউনুস খানের মতন অর্থনীতিবিদরা থাকবেন, পেছন থেকে যদি এই মৌলবাদীরা চালান, পেছন থেকে যদি আর্মি নিয়ন্ত্রণ করেন, যেটা বাংলাদেশে অতীতে হয়েছে 1983 সাল থেকে 90 সাল পর্যন্ত হুসেন মোহাম্মদ এরশাদ তিনি আর্মির শাসন চালিয়েছেন। বকলমে একটা নির্বাচন করতেন যেখানে এরশাদ একাই 5 কোটি ভোট পেয়ে যেতেন, মোট ভোটের 99% উনি একাই পেয়ে যেতেন। ফলে ওই রকম একটা ছবি কিন্তু দেখবার সম্ভাবনা আছে, সেটা ভয়ের আমাদের। আবার একই সাথে তোমায় বলতে চাই যে শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা, অবশ্যই সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল, যমুনা সেতুর মতন সেতু হয়েছিল, অবশ্যই সেখানে মেট্রো রেল মতন প্রকল্প হয়েছিল, অবশ্যই সেখানে মাথা পিছু আয় ভারতবর্ষকে ক্রস করেছিল একটা পর্যায়ে গিয়ে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বিরাট নাম হয়েছিল, আন্তর্জাতিক পিস কিপিং বা শান্তি স্থাপনের জন্য বাংলাদেশ আর্মির গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছিল, কৃষির বিকাশ ঘটেছিল। কিন্তু একই সাথে শেখ হাসিনা যেভাবে বিরোধী শূন্য রাজনীতি করেছেন,
একটার পর একটা নির্বাচনে বিরোধীদেরকে সরিয়ে রেখে বিরোধীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে জেলবন্দি করে তিনি অজান্তেই কিন্তু বিরোধী তৈরি করে ফেলেছিলেন সমাজের সর্বস্তরে, এবং সেই বিরোধিতার জোরেই, বিরোধিতার ক্ষেত্রকে ব্যবহার করেই কিন্তু জামাতের মতন সংগঠন, মৌলবাদী সংগঠন কিন্তু আজকে হাসিনাকে দেশছাড়া করেছে, এবং আজকে তো আশ্রয় নিতে হচ্ছে ভারতবর্ষে, এবং সেখানেও তার মানে অ্যাসিলাম বা রাজনৈতিক আশ্রয় হবে না বলেই জানা যাচ্ছে। শেষ পর্যন্ত তাকে রাশিয়ায় যেতে হবে না বেলারুসে যেতে হবে, এখন সেটাই দেখার। কিন্তু দেখো, দীর্ঘদিন শাসন করার পরে আজকে হাসিনাকে যেভাবে দেশ ছাড়তে হলো, মানুষ কিন্তু মানে হাসিনার প্রথম 10 বছরে যে বাংলাদেশের উন্নতি হয়েছিল কেউ মনে রাখবে না। মানুষ কিন্তু মনে রাখবে না হাসিনার দীর্ঘ শাসনকে, মানুষ একমাত্র মনে রাখবে হাসিনা পালিয়ে গেছে এবং জনরোষে পালিয়ে গেছে, যে জনরোষের মতন জামাতের মতন মৌলবাদী শক্তিদেরও উত্থান ঘটেছিল এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাংলাদেশকে বিস্তৃত করে পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আন্দোলনকারীরা, এটাও থাকবে। ফলে সব মিলে একটা হতাশাজনক ছবি। এবং সবচেয়ে বড় যেটা হলো যে বাংলাদেশের মানে যারা মানে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের এক সময় স্পেস ছিল কিছুটা, হাসিনা কিছুটা সেটাকে সর্বনাশ করে দিয়েছিল। মিডিয়াকে হাসিনা নিজের মতন করে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে পরিচালনা করেছেন। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, যারা শিল্পী সাহিত্যিক, তারা শুধু মানে হাসিনা 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 করেছেন, দিদি 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 করেছেন। এটা ভয়ঙ্কর। আমি বলছি, নাগরিক জীবনের যখন শাসক যদি নাগরিক জীবনকে দখল করে, যেটা বারবার আমি তোমাদের ওই পশ্চিমবাংলার কনটেক্সটে বলি, যে শাসক যদি নাগরিক জীবনকে দখল করে, তাহলে নাগরিক জীবনের থেকে কোনো প্রতিবাদের ভাষা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আসল সময় যখন রিয়াল ক্রাইসিস তৈরি হয়, তখন কিন্তু সমাজ থেকে কোনো প্রতিবাদ আসে না। আজকে বাংলাদেশে হাসিনাকে যেভাবে সরে যেতে হলো, যেভাবে রাজাকার বা মানে জঙ্গি বা মৌলবাদীদের উত্থান ঘটে গেল এবং বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হচ্ছে, আজকে কিন্তু দেখো সমাজ থেকে সেইভাবে প্রতিবাদ আসছে না। কারণ সমাজটাকেই তো গিলে খেয়ে নিয়েছিল হাসিনা অন্যায় ভাবে, মানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য সোসাইটি হয়ে গিয়েছিল। রাষ্ট্র সোসাইটি একাকার হয়ে গেছিল। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজের সামান্যতম যে স্বাধিকার থাকার কথা, সেটা বিনষ্ট করেছিলেন হাসিনা। আজকে তারা প্রায়চিত্ত বাংলাদেশকে হয়তো কত বছর ধরে দিতে হবে ঈশ্বর জানে।